মাটি শুধুই একটি রাজ্যের নয়, এই মাটি এক সংস্কৃতির, এক সাহসের, এক অদম্য লড়াইয়ের। এখানে ইতিহাস লেখা হয়েছিল কবিতার কলমে, প্রতিবাদের কণ্ঠে আর নারীদের অপরিসীম শক্তিতে। এই শহর বহু প্রাচীন স্থাপত্যের এবং ঐতিহ্যের। এই শহর কবিতা, চিত্রকলা, সিনেমা আর বিপ্লবের, যেখানে প্রতিদিন হাজারো স্বপ্ন তৈরি হয়, প্রতিদিন নতুন পথ চলা শুরু হয়। কিন্তু বাংলার পরিচয় শুধু শহরে সীমাবদ্ধ নয়, এখানে নদীর স্রোতের মতো বয়ে চলে জীবন। রবীন্দ্রনাথ বলেছিলেন, নারী আপন ভাগ্য নিজেই গড়বে। সেই পথেই এগিয়ে গিয়েছিলেন সত্যজিৎ রায়ের চলচ্চিত্রের আরতি থেকে শুরু করে সুচিত্রা সেনের শক্তিশালী চরিত্র আর আজকের যুগের অসংখ্য বিজয়িনীরা। এবার সময় এসেছে নতুন গল্প শোনার। আসুন বিজয়িনীদের পথ চলা শুরু করা যাক। নমস্কার, দেখছেন কেটিভি বাংলা। বিজয়িনীর আরও একটি পর্ব নিয়ে আমি অনন্যা রয়েছে আপনাদের সঙ্গে। আর আজ আমাদের সঙ্গে বিজয়িনীর পর্বে রয়েছেন নৃত্যশিল্পী ইমন রায়। ইমনদি, কেটিভি বাংলার এই অনুষ্ঠানে অনেক অনেক স্বাগত। আবারও নমস্কার। আপনারা হয়তো অনেকেই ইমনদিকে চেনেন। মুদ্রা নামে একটি ডান্স এবং যোগা ইনস্টিটিউশন রয়েছে ইমনদির, এবং সোশ্যাল মিডিয়াতেও যথেষ্ট পরিচিত মুখ। ইমনদি, এই নাচের প্রতি ভালোবাসা এটা কি একদম ছোট থেকেই? হ্যাঁ, মানে আমি বাবার মুখে শুনি যে হাঁটতে শেখার আগে ভালো করে আমি নাচতে শিখেছি। মানে একদম ছোট্ট 2 বছর বয়সে গুরুজির কাছে নিয়ে যাওয়া হয়েছিল, তখন আমি হাঁটতে শিখেছি, হাঁটতে পারি। তো আমার হাঁটাটা নাকি নৃত্যের তালে তালে হতো, মানে যেরমভাবে রিদিম যেত আমি নাকি সেরম হাঁটতাম। তখন নাচ শেখা কাকে বলে বুঝতে পারিনি, বাট ওই কবে যে নাচটা শিখতে আরম্ভ করেছি সেটা আমিও ঠিক করে এক্স্যাক্টলি বলতে পারবো না, কিন্তু নাচটা এমনভাবে ঢুকে গেল ভেতরে যেন মনে হলো হাঁটার থেকে নাচ করাটা অনেক সহজ। তারপর সেই 2 বছর বয়স থেকে আজ অব্দি একদম কনস্ট্যান্ট নাচ? একদম কনস্ট্যান্ট। মানে জীবনে আমি প্রভুর কাছে, ঈশ্বরের কাছে এটাই চাই যে জীবনের শেষ নিঃশ্বাস অবধি নাচটা কনস্ট্যান্ট থাকুক। আচ্ছা, মাঝে তো চাকরিও করেছিলে, হ্যাঁ। এখন নাচটাকেই কেরিয়ার হিসেবে বেছে নিয়েছো। মানে চাকরি ছেড়ে নাচ বেছে নেওয়া, এটা তো একটা রিস্ক। হ্যাঁ, ভীষণ বড় রিস্ক। সব থেকে বড় রিস্ক বাড়ির তরফ থেকে বা সোশ্যালি আসে একটা, কারণ আমি কিছু ফিনান্সিয়াল কারণে চাকরি করতে বেশ কিছু বছর বাধ্য হয়েছি, এবং আমি একটা ভালো বড় কোম্পানির মার্কেটিং হেড হিসেবে ছিলাম। তো সেখানে খুব ভালো মতন একটা স্যালারি আমার আসতো। যখন প্রথম ছাড়বো বললাম, অনেকেই বলল যে অতগুলো টাকা চাকরি ছেড়ে নাচ নিয়ে কি হবে, মানে নাচ কি একটা কেরিয়ার হলো, সেটা দিয়ে কত টাকা রোজগার করবে বা করবি? আমার একটাই উত্তর ছিল, সেটা হচ্ছে কোনো উত্তর নয়, কারণ কাজের থেকে ভালো উত্তর আর কিছু হয় না। তো আমি অনেকটা রিস্ক নিয়ে চাকরিটা ছাড়লাম। যখন আমি চাকরি ছাড়ছি তখন আমি আমার গুরুমার সাথে কথা বলেছি যে আমি শুরুর দিন থেকে একটা ইনস্টিটিউট খোলার আমার ইচ্ছা ছিল। আমি এটা দেখেছি করতে গিয়ে অনেক সময় যে বেশ কিছু বাধা বিঘ্ন আছে, যেটা টেকনিক্যাল, পরে আমি সেটা নিশ্চয়ই বলবো। সেই টেকনিক্যাল পয়েন্টগুলোকে কাটিয়ে অন্য ধরনের একটা ইনস্টিটিউটের আমার স্বপ্ন ছিল। ঠিক তখনই আমি চাকরি ছেড়ে শুরু করলাম এই মুদ্রা। মানে মুদ্রা শুরু করা এখনও অবধি আমার জীবনের সবথেকে শ্রেষ্ঠ ডিসিশন। কিন্তু এই যে ডিসিশনটা, মানে একটা নিশ্চিত জীবন ছেড়ে নাচের স্কুল খোলা, এটা কোথাও গিয়ে মনে হয়নি একটা অনিশ্চিত পদক্ষেপ? ভয় লাগেনি প্রথমত তো মনে হয়নি যদি না চলে? না, প্রথমত তো যেহেতু নাচের সাথে সাথে যোগাটাকেও আমি জীবনের অঙ্গ করে নিয়েছি, তো কিছুই অনিশ্চিত নয় জীবনে, কিছুই নিশ্চিত নয়। চাকরিটাও কি নিশ্চিত? সত্যিই কি তাই? নয়। জীবনটাই কি নিশ্চিত? তাও নয়। তো কিছু জিনিস প্রভুর পায়ে সঁপে দিতে হয়। আমি সেভাবেই সঁপে দিয়েছিলাম যে আমি এটা নিয়ে এগোতে চাই। এবার এটা খুব সত্যি কথা, যখন আমরা মন থেকে কিছু নিয়ে এগোতে চাই তখন ইউনিভার্স সেটার সাথে থাকে। ইউনিভার্সের সাথে সাথে বাকি মানুষদেরও আমি পাশে পেয়েছি যাতে এটা নিয়ে এগোতে পারি। তোমার যে নাচের স্কুল মুদ্রা, সেখানে যোগাও শেখানো হয়, একদম একটা অন্যরকম কনসেপ্টে তৈরি। সেখানে সিনিয়র সিটিজেন স্টুডেন্ট যেমন রয়েছে, এবং তার সাথে সাথে আরো অনেক ধরনের স্টুডেন্ট রয়েছে, তুমি বলছিলে, যাদের কোনো ডিসেবিলিটিস আছে বা প্লাস সাইজ যারা, তাদের জন্য এই স্কুলটা। তো একটু যদি বলো যে এই ভাবনাগুলো কিভাবে এলো?
নাচ শিখতে গিয়ে, পারফর্ম করতে গিয়ে, রেগুলার পারফরমেন্স করতে গিয়ে আমি দেখেছি বেশ কিছু জিনিস, মানে আমি কোটেড আনকোটেড না করেই বলছি, মানে গ্ল্যামার ইন্ডাস্ট্রির সাথে বেশ কিছু কনসেপ্ট থেকে থাকে। যেমন একটা বয়স অবধি স্টেজে ওঠা যায় বা ক্যামেরার সামনে আসা যায়, বা দেখার কিছু প্যারামিটার্স আছে, ওগুলো থাকলেই করা যায়। স্পেশালি নৃত্যশিল্পীদের জন্যে একটা দেহ গঠন, মানে আমার গঠনটা কেমন হবে সেটার ওপর একটু জোর দেওয়া হতো। আমি এটা মন থেকে বিশ্বাস করি যে নাচ যদি ভেতরে থাকে তা শরীরে আসবে। এবার অবশ্যই আমরা এখানে এটা বলবো না যে আমরা প্লাস সাইজ প্রমোট করি, একদমই তা না। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, একটি কিছুটা অপেক্ষাকৃত কম ভারী চেহারার মানুষ যদি নাচটা সুন্দর করে করতে পারে, আরেকজন যার অপেক্ষাকৃত চেহারাটা একটু ভারী, সে কেন পারে না? শুধুমাত্র চেহারা ভারী বলেই তার নাচটা কেউ দেখবে না, এটা ভাবার তো কোনো কারণ নেই। কারণ আমরা যদি একটু দেখি, প্রচুর আমাদের স্বনামধন্য গুরুজিরা রয়েছেন যারা কিন্তু ভারী চেহারার, আমি নাম নিচ্ছি না এখানে, বাট রয়েছেন যারা আমাদের কাছে রীতিমতো একটা প্রণম্য একটা জায়গায় রয়েছেন। তো তাদের জীবনে যদি এটা বাধা না হয়ে দাঁড়ায়, তাহলে সাধারণ যে ছেলে মেয়েগুলো নাচতে চায় একটা বয়সের পর, একটা শারীরিক গঠনের থেকে বেরিয়ে একটু অন্যরকম গঠনের বা একটু দেখতে অন্যরকম, তারা কেন পারবে না? তো এই ভাবনাটা আমার এসেছিল মনে যেদিন আমার প্রথম মনে হয়েছিল আমি ইনস্টিটিউট খুলব। আমি এটা সবসময় দেখতাম যে একটু ভালো দেখতে হলে বা একটু কম বয়সীদের স্টেজে দেখতে বা ক্যামেরায় দেখতে পছন্দ করি আমরা। আমি ভাবলাম না, আমি যখন খুলব আমি তাদের জন্যও দ্বার অবারিত রাখবো যারা নাকি নাচটাকে ভালোবাসে এবং ভালোবেসে এই আর্ট ফর্মটা শিখতে চায়, পারফর্ম করতে চায়, সে যে বয়সে আসুক। একজন নৃত্যশিল্পী হিসাবে আমার এটা দায়িত্ব যে উল্টো দিকের মানুষটার মধ্যে থেকে নাচটাকে বের করে আনা। তাই সে যদি 40-এ সুযোগ পায়নি, 60-এ এসে সুযোগ পাচ্ছে, সেই বয়সে থেকে যেটা বেরোতে পারে সেটা বের করাই একজন ডান্সের গুরু হিসাবে বা টিচার হিসাবে দায়িত্ব থাকে। আমি নিজে খুব ব্লেসড যে আমি এমন একজন বা এমন বেশ কিছু গুরুদের সান্নিধ্যে এসেছি এবং এখনও আছে তাদের সান্নিধ্যে, যারা কিন্তু আমাকে এটা শিখিয়েছেন যে নৃত্যশৈলীটাকে বড় করে দেখো, শারীরিক গঠন বা গায়ের রং বা কীরকম দেখতে বা কী বয়স, এগুলোকে অনেকটা পিছিয়ে দাও। কারণ আর্ট ফর্ম তো খুব ছোট কোনো গণ্ডির মধ্যে থাকতে পারে না, আর ছোট মনে তো শিল্পী হওয়া যায় না। তো সেই জন্যে আমি ভেবেইছিলাম তাদের নিয়ে কাজ করব, যারা এই সব কিছু বেরিয়ার বা প্রোটোকলের বাইরে গিয়ে কাজ করতে চায়। সেখান থেকেই মুদ্রার ভাবনা। আপনার কাছে সব থেকে বেশি বয়সের কোন ছাত্রী রয়েছে? আমার কাছে এই মুহূর্তে রয়েছেন যিনি, তার এজ 82 ইয়ার্স, 82 বছর, এবং আমার কাছে সর্বকনিষ্ঠ রয়েছে, তার বয়স 5 বছর। ওয়াও, 5 থেকে 82? হ্যাঁ, মানে 4 থেকে 8 থেকে 80 যেটা আমরা বলি, সেটা আমার কাছে 4 থেকে শুরু, তো 5। সব থেকে বড় কথা, যখন আমরা স্টেজ শো করছি, স্টেজে ওঠার মুহূর্তে সে আমার হাত ধরে ঝরঝর করে কাঁদছে এবং আমাকে বলছে যে আমার এই জীবনে আর কোনো পাওনা অপূর্ণ রইল না, আমার জীবনের যতটুকু প্রাপ্তি কম ছিল এইটা দিয়ে তুমি আমাকে সেই প্রাপ্তিটা ভরিয়ে দিলে, তোমার কাছে ডিরেক্ট ঈশ্বরের আশীর্বাদ আছে। তো আমার মনে হয় মানে যে কোনো মাপের টাকার সাথে এই শ্রদ্ধা, এই ভালোবাসাটাকে কিন্তু মাপা যায় না। একদমই তাই। তোমার এরকম আরও অনেক এক্সপিরিয়েন্সের গল্প আমরা শুনবো, কিন্তু তুমি বলছিলে যে যখন চাকরি করতে তখনও সমানভাবে নাচটাকে সময় দিতে, কিন্তু আমরা জানি যে এই যে আমাদের কি বলবো কর্পোরেট লাইফ, সেই কর্পোরেট লাইফের মধ্যে নিজেদের প্যাশনটাকে ফলো করা তো খুব চাপ হয়ে যায়, আর বিশেষ করে নাচের মতো জিনিস বা গানের মতো জিনিস যেটা অনেকটা টাইম দরকার হয়, সেটা কি করে ব্যালেন্স করতে? প্রথমত তো আমি তাদের উদ্দেশ্যে এই কথাটা বলি যে জীবনের প্যাশন জিনিসটা বা ভালোবাসার বা ভালো লাগার জায়গাটাকে কিন্তু বাঁচিয়ে রাখতে হবে। একটা সময়ের পর চাকরি আর থাকবে না, মানে 60-এর পর তো আর করা যাবে না, চাকরিটা ছাড়তেই হবে। কিন্তু ওই যে ভালোবাসার বা ভালো লাগার জায়গাটা থাকবে। যেমন পরিবারকে আমরা বলি না সারা জীবন সঙ্গে থাকবে, জীবনের শেষ সময় অবধি পরিবার সাথে থাকবে। তো পরিবার যেমন সাথে থাকবে, আমার নাচটা কিন্তু আমার শেষ নিঃশ্বাস অবধি সাথে থাকবে। আমি যখন চাকরি করছি আমার অফিসে, আমি প্রথম ইন্টারভিউয়ে সিলেক্ট হওয়ার পর প্রথম কথা বলেছিলাম যে আমি অমুক দিন
1 ঘন্টা আগে বেরোবো, তাতে আমার HR ম্যানেজার আমাকে বলেছিলেন তাহলে তোমাকে 3 দিন এক্সট্রা 2 ঘন্টা করে কাজ করতে হবে, এবং টানা 10 বছর আমি সেটা করেছি। সেটা শনি হোক রবি হোক যেদিনই হোক না কেন, আমি একা অফিসে এক্সট্রা 2 ঘন্টা করে কাজ করতাম, প্রত্যেক সপ্তাহে 3 দিন করে, শুধু নাচের জন্য 1 ঘন্টা আগে বেরোবো বলে। আমি জীবনযুদ্ধে এটাও করেছি যে সংসারে সকাল 10টার মধ্যে সবটুকু রেডি করে 10টার সময় বেরিয়ে রাত 9টা অবধি শো সেরে রিহার্সাল সেরে আবার ফিরে এসে কিছু কাজ করা। তো আমি নাচটাকে না, ওই আমার সন্তান যে, আমি তো তাকে কোনো অবস্থাতে আমি চাকরির দোহাই দিয়ে তাকে দূরে রাখবো না, বা আমার শরীর খারাপের দোহাই দিয়ে আমি তাকে দূরে রাখবো না, তাকে তো আমি সাথেই রাখবো। তো নাচটা আমার কাছে ওরম একজন ঈশ্বরের প্রাপ্তি যেটা আমি ওপর থেকে পেয়েছি। তো আমি যতদিন বাঁচবো আমি নাচটাকে সরাবো না। আমার কাছে যে মেয়েগুলো শিখতে আসে এরকম অনেকেই আছে যারা চাকরি সামলে ঘর সামলে আসছে, ওরা মাঝে মাঝে বলে দিদি আর পারছি না, ছেড়ে দেবো, দিদি আর ভাল লাগছে না। আমি ওদের একটাই কথা বলি যে ছেড়ে দিতে 1 মুহূর্ত, কিন্তু এই আজকের ছেড়ে দেওয়া, এই 35-এর ছেড়ে দেওয়া তোকে 65-তে গিয়ে কাঁদাবে। তুই ওই মানুষগুলোর দিকে তাকিয়ে দেখ যারা 80-82-তে, এটা তো খুব সত্যি কথা, 82 বছর বয়সে অনেক অবস্ট্রাকেল আছে শরীরের, বা 70 বছর বয়সে শরীরে অনেক অবস্ট্রাকেল আছে, যেগুলো পেরিয়ে ইচ্ছা থাকলেও সবসময় সবটা করিয়ে নেওয়া যায় না। কিন্তু একটা 40 বছর বা একটা 45 বছরের মানুষকে দিয়ে কিন্তু অনেক কিছুই করানো যায়। কিন্তু আমরা এতটাই বেশি টাকা কামানোর দিকে ব্যস্ত হয়ে পড়ছি, হয়তো কিছুটা সামাজিকভাবে আমাদের ব্যস্ত করে দেওয়া হচ্ছে, আমরা কোথাও গিয়ে জীবনের আসল মানেটা ভুলে যাই। দেখো, জীবনের শেষ মুহূর্তটাই কিন্তু আমরা সবাই জানি সাথে কিছু নিয়ে যেতে পারি না, সাথে যেটা রেখে যেতে পারি সেটা কিন্তু আমাদের টাকা পয়সা নয়, আমাদের সৃষ্টিগুলো। আজ কবিগুরু কবে চলে গেছেন তার কোনো হিসাব নেই, আমরা কেন, আমাদের পরে আরও 50টা জেনারেশনও কিন্তু সেই সৃষ্টি নিয়ে কাজ করবে। তো এই সৃষ্টির সাথে কিন্তু কোনো টাকার হিসেব হয় না। আর তাই আমি এটা সবার জন্য বলতে চাই যে যারা এখন কর্মব্যস্ত বা জীবনের প্যাশনটাকে মনে হয় না যে ওই ডান্স ক্লাসটা না করলে বা ওই ড্রয়িং ক্লাসটা না করলে আমার অনেকটা সময় বাঁচবে এবং আমি বোধহয় জীবনে অনেকটা কিছু করে ফেলতে পারবো, আদতে কিন্তু তা নয়, আদতে তা নয়। ওই 1 ঘন্টা থেকে যে রসদটা পাওয়া যাবে আমার জীবনের শেষ দিন অবধি সেটা আমাকে সাহায্য করবে। বেশ, আমরা আবারও গল্পে ফিরবো, কিন্তু তার আগে নিয়ে নিচ্ছি একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। এবার সময় এসেছে নতুন গল্প শোনার। আসুন বিজয়িনীদের পথ চলা শুরু করা যাক। আজ আমাদের সঙ্গে রয়েছেন নৃত্যশিল্পী ইমন রায়। আমরা ইমনদির সঙ্গে আড্ডা দিচ্ছিলাম। ইমনদি, তুমি বলছিলে যে তোমার নাচের স্কুলে যে তুমি কি ধরনের ছাত্রছাত্রীদের সাথে নিয়ে এগিয়ে যাচ্ছ। আমার যেটা প্রশ্ন তোমার কাছে, যেটা বলছিলে যে সিনিয়র সিটিজেনদের নিয়ে কাজ করা এবং 80-82 বছর বয়সের মহিলারা, 70 বছরের মহিলারা, মানে 60 অনেকেই তোমার কাছে ক্লাস করে। তো এদের তো শরীরের অনেক ডিফিকাল্টিজ থাকে, কারোর পায়ে ব্যথা থাকে, কারোর কোমরে ব্যথা থাকে, তো তাদের নাচটা তারা করতে পারেন? সেই জন্যই যোগাকে ইনক্লুড করা। যোগার সাথে আমার বহু বছরের সম্পর্ক, এবং আমার যোগা গুরু যিনি, উনি আমাকে জীবনের দৃষ্টিভঙ্গি পাল্টাতে শিখিয়েছেন। দেখো, এটা খুব সত্যি কথা, আমার 40-এ যে জোরটা থাকবে আমার 70-এ সেই জোরটা থাকবে না, এটা সব মানুষের জন্যই সমান। এবার সেই জোরটা না থাকলেও যাতে আমি ডিফিকাল্টিসগুলো পেরিয়ে আমার মনের ইচ্ছে স্বাদটুকু পূরণ করতে পারি, সেটা কিন্তু যোগা ভীষণভাবে হেল্প করে। এই জন্যেই মুদ্রাতে যোগাকে ইনক্লুড করা, যে ফিজিক্যাল যে কোনো প্রবলেমকে বাধা তো কাটাবেই যোগা, তার সাথে মানসিক শক্তি। যোগা জীবনের সেই দর্শনটা শেখাবে যেটা হয়তো খালি চোখে আমরা দেখি কিন্তু মানি না। এই যে আজকে আমি বললাম যে টাকা পয়সা দিয়ে মাপা যায় না, আমার কাছে একটি ছেলে ভর্তি হয়েছিল, ছেলেটির কিছু মানসিক একটা একদমই জেনজি এখনের,
ছেলেটির কিছু মানসিক সমস্যা তৈরি হচ্ছিল। মানসিক সমস্যা বলতে এরকম নয় যে তার মেন্টাল প্রবলেম, কিন্তু তার খুব মনে হচ্ছিল যে সে খুব স্পিরিচুয়ালি কানেক্টেড এবং সে ঠিক সংসারের জন্য নয়, তার কুষ্ঠিতে রয়েছে অনেক কিছু। আমাকে এসে বলতো যে দিদি আমার এরকম রয়েছে, আমি সংসারের কিছু মানতে পারি না, আমার কোনো কিছুর সাথে কানেকশন থাকে না। তো আমি তোকে তখন বললাম যে আচ্ছা কীরকমভাবে তুই স্পিরিচুয়ালি কানেক্টেড? বললাম না আমার এরকম কুষ্ঠিতে লেখা রয়েছে, আমার বাবা মাও বলে, আমার ভীষণই একটা মনে হয় আমি সংসার ধর্ম করব না, আমি অন্য কিছুর মধ্যে নিজেকে রাখবো, দায়িত্ব যেখানে আমার থাকবে না। আইলাম আচ্ছা তোর কি শুধু দায়িত্ব নিতে প্রবলেম, নাকি তুই স্পিরিচুয়ালি কানেকশন ফিল করিস? বললাম না আমি স্পিরিচুয়ালি কানেকশন ফিল করি। আলাম তাহলে তো স্পিরিচুয়াল কানেকশন মানে তো একটা আধ্যাত্মিক জীবন, একটা অন্য জীবন, মানে পার্থিব কিছুর প্রতি আর আমার আকর্ষণ নেই। তো পার্থিব কিছুর প্রতি আকর্ষণ নেই তার মানে তোর ব্যাংকে যদি 2 লাখ টাকা থাকে, আমি যদি নিয়ে নিই, তোর তো আকর্ষণ থাকা উচিত নয়। তোর যা আছে ব্যাংকে তুই বাবা ইনস্টিটিউটকে দান কর, তুই তো ভীষণভাবে স্পিরিচুয়ালি কানেক্টেড। কথাটা শুনে ছেলেটা 2 মিনিট থমকে গেছিলো, বলছে না আমি তা বলছি না। আইলাম জীবনটাকে অন্যভাবে দেখতে শেখ। আমি দায়িত্ব নিতে পছন্দ করি না, এটা আমার জীবনের নয়, এটা আমার একটা নেচার ধরন, আমার একটা ধরন, আমার নেচার। কেউ খুব দায়িত্ব নেয় ছোট থেকে, কেউ হয়তো দায়িত্বটা দেখলে একটু এড়িয়ে যেতে ভালোবাসে। স্পিরিচুয়াল কানেকশন কিন্তু ওভাবে হয় না যে আমি প্রার্থনা করছি বা দিনে 4 বার পুজো করছি। স্পিরিচুয়াল কানেকশন মানে হচ্ছে একটা মানুষ যাকে আমি চিনি না, কোনোদিন দেখবও না হয়তো, আর তার একটা বিপদে আমি কিছু না ভেবে চলে গেলাম, তাকে সাহায্য করলাম যতটা আমাকে ক্ষমতা দিয়েছেন ভগবান। তাই সেই সাহায্যটার এগেনস্টে আমি তার থেকে আর কিছু পাবো কি পাবো না সেটার আশা না করি। যোগা আমাদের সেটা শেখাচ্ছে। এই যোগা করতে গিয়ে যে প্রশ্নে, তোমার প্রশ্নটায় আসি, যে এই যে 70-80 বছরের মানুষরা, তাদের মনেও এই ভাবনাটা এসছে তারা কি পারবে? তাদের বাড়ির লোকের সেই ভাবনাটা এসছে যে করতে গিয়ে যদি কোনো বিপদ হয়। যোগা তাদের সেই মানসিক শক্তি যোগাচ্ছে যে না, মানে একটা 79 বছরের মানুষ রান্না করে, কাপড় কেচে, সমস্ত কাজ করে ছুটে চলে আসছে ওড়িশি ক্লাসে। সেই ওড়িশি ক্লাসটা করে তার হাঁটু ব্যথাও হচ্ছে না, তার হাত ব্যথা, পা ব্যথা, কোমর ব্যথা কিচ্ছু হচ্ছে না। যোগা তাকে শুধুমাত্র, দেখো 80 বছর বয়সে শারীরিক শক্তি ভীষণভাবে বাড়িয়ে দেব এই কথাটা আমি বলছি না 2 মাস যোগা প্র্যাকটিস করে, কিন্তু মানসিক শক্তি বলে মনের জোরই নাকি আসল, যা আমাদের মন জোর দেয় তা আমরা করতে পারি। তো সেই মানসিক শক্তিটা কিন্তু যোগা ওদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছে মানসিক শক্তির দ্বারা। ফলে ওরা খুব সহজেই 2 ঘন্টা রিহার্সাল দিচ্ছে, একটা স্টেজ শো করছে, এবং ওদের কাছে মনে হচ্ছে একটা 16 বছরের কিশোরী। তোরা মানে একটা 16 বছরের কিশোরীর যে এক্সাইটমেন্ট, সেভাবেই নাচের সাজ নিয়ে, মানে সাজছে, রিহার্সালে আসছে, টিফিন তৈরি করে নিয়ে আসছে সবার জন্যে। ওই সময় না তাদের ভেতরের যে প্রাণ শক্তিটা জাগছে, আমার মনে হয় সেটাই বোধহয় ওদের শারীরিক শক্তিগুলোকে দূরে সরাতে সাহায্য করছে। একদমই তাই। তুমি বলছিলে এই অনুষ্ঠানে আসার আগে একটা গল্প আমরা শুনছিলাম যে একজনের ছেলে সিঙ্গাপুরে থাকে, তিনি বলেছেন মা বোধহয় এই নাচের স্কুলে আসে বলেই এখনো বেঁচে আছে। হ্যাঁ হ্যাঁ একদম, মানে তার এক ছেলে বাইরে থাকেন, আরেক ছেলে দূরে থাকেন। তো যেটা হয় সব সময় তো সমস্যা শুধুমাত্র ফিনান্সিয়াল নয়, মানসিক সমস্যাটাও একটা বিশাল সমস্যা, এবং আমরা কিন্তু মেজরিটি টাইমই মানসিক সমস্যাটাকে দূরে সরিয়ে রাখি, কারণ কম বয়সে আমাদের রোজগারের চিন্তা থাকে, জীবনটাকে দাঁড় করানোর চিন্তা থাকে, দায়িত্ব থাকে। একটা সময় যখন আমরা 60-এ গিয়ে পৌঁছাই, যখন জীবনটা একটু সেটেল হয়, তো তখন বোঝা যায় যে টাকা পয়সা ছাড়াও, মানে ওটা ঠিক থাকলেও মানসিক সমস্যা হয়, ভালোবাসার সমস্যা হয়। আমার ভালোবাসার মানুষটা আমার থেকে দূরে রয়েছে। আমার সন্তান, যে সন্তানের জন্য আমি এত বছর এনগেজ থাকলাম, আজ সে সন্তান এতটাই দূরে যে শুধুমাত্র একটা ফোন কলে তার সাথে যোগাযোগ, ভিডিও কলে। তো এই যে একটা বড় ফাঁকা জায়গা তৈরি হচ্ছে, কি করবে তারা? চাকরির ক্ষেত্রে তাদের আর প্রয়োজন নেই। আমি যার কথা বলছি উনি একটা বড় ব্যাংকের ম্যানেজার ছিলেন, এখন চাকরির ক্ষেত্রে তার আর প্রয়োজনীয়তা নেই। সংসারের ক্ষেত্রে তার প্রয়োজনীয়তা আগের মতন কিন্তু নয়, তিনি যতটাই কাজ করেন নিজের ইচ্ছায় করতে চাইছেন তাই করেন, কাজে ব্যস্ত রাখেন। তাহলে কোথাও গিয়ে মনে হবে না এত বছরের একটা কর্ম ব্যস্ত জীবন থমকে গেল যেন।
আমার কি তাহলে আর প্রয়োজনীয়তাটা নেই? আমি কি ফুরিয়ে যাচ্ছি? এই চিন্তা একটা সুস্থ মানুষকে অসুস্থ করে দিতে পারে। সেইখান থেকে উনি মুদ্রাতে আসার জন্যে প্রতিটা ক্লাস আমাকে ফোন করে জিজ্ঞেস করেন, ইভান আজ আমায় ক্লাস দিলি না, আজ আমাদের ক্লাস নেই নাকি? কোনো শ্যুটে যদি আমি ওনাকে নিতে না চাই, হয়তো আমরা আউটডোর শ্যুট করছি রোদে, ওনার অভিমান হয়, তাহলে কি মুদ্রাতে আমার শ্যুটের দরকার নেই? উনি কিন্তু একজন 40 বছর বা 35 বছরের মহিলার থেকে অনেক বেশি এনার্জি নিয়ে এবং মনে রেখে সেই নাচটা প্র্যাকটিস করে আসে। তো অবশ্যই তার ছেলের কাছে এটা একটা বড় প্রাপ্তি, আমাদের কাছে এটা একটা বড় প্রাপ্তি যে যখন মানুষের মনে হচ্ছে যে জীবন ফুরিয়ে যাচ্ছে, প্রত্যেকটা স্টুডেন্ট নাচের ক্লাসে এসে জিজ্ঞেস করে আন্টি আসেননি? তো তার ওই যে প্রয়োজনীয়তাটা তাকে আমরা ফিরিয়ে দিয়েছি যে তুমি এটা করবে আন্টি, এটা তোমার জন্যে রাখা, এই শ্যুটটায় তুমি থাকছো, তুমি লাল সাদা শাড়ি আনবে। এই যে তাকে প্রতিটা নিয়ত ইম্পর্টেন্সই দেওয়া, তার জীবনটাকে আবার ফিরে পাওয়া, এই জীবনের ফিরে পাওয়াটা তাকে আরও 10টা বছর বেশি বাঁচিয়ে রাখছে। তার পরিবারের কাছে, আমাদের সবার কাছে এটা বড় প্রাপ্তি। একদম। কিন্তু এই সিনিয়র সিটিজেনরা ছাড়াও তোমার কাছে স্পেশাল চাইল্ড যারা রয়েছে তারা নাচ শেখে, এছাড়াও তুমি বলছিলে অনেক ছেলেরা রয়েছে যারা পরিবারের ভয়ে কোনোদিন নাচটা করতে পারেনি, তারা শেখে। কি ধরনের স্পেশাল চাইল্ডরা তোমার কাছে? মানে অনেকে ধরো শুধুমাত্র স্পেশাল চাইল্ড বলবো না, অনেকে ধরো ADHD সিনড্রোম রয়েছে, তারপরে বেশ কিছু এখন ভীষণভাবে আমরা পাই অ্যাঙ্গার ইস্যুস, যেহেতু এখন নিউক্লিয়ার ফ্যামিলি, বাচ্চাগুলোর কোথাও বলার জায়গা নেই, তাদের মানসিক বিভিন্ন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হচ্ছে। একটা স্কুলে অসম্ভব পড়ার প্রেশার, একটা পরীক্ষার প্রেশার, তার সাথে নিউক্লিয়ার ফ্যামিলি, বাবা মা ভীষণ কর্মব্যস্ত জীবন, চাইলেও তারা পুরোটা হয়তো সময় তাদের দিয়ে উঠতে পারছে না। সেই জায়গা থেকে তাদের নানা ধরনের মানসিক একটা ভ্যাকুয়াম তৈরি হচ্ছে। এবার একটা ছোট বাচ্চা সবসময় তোমার আমার মতন করে নিজেকে এক্সপ্রেস করতে পারছে না। তো নাচ, যোগা এগুলো মুক্ত করার জায়গা নিজেকে, কারণ নাচের মধ্যে মুক্তি, যোগা দিয়ে মুক্তি। এই জায়গাটা এসে আমরা দেখেছি যে 5 বছর আগে যে বাচ্চাটা হয়তো কথায় কথায় রেগে যেত, ক্লাসে আসলেও ম্যামের সাথে ভালো করে কথা বলছে না, কথার উত্তরে খারাপভাবে কথা বলছে, সেই বাচ্চাটা এখন এসে আমাকে বলছে, ম্যাম আমি এটা শিখেছি আজকে স্কুলে, তোমায় করে দেখাবো, আমার জন্য ফুল নিয়ে আসছে। বা আরেকটা বাচ্চা যে একটু হয়তো কম পারছে তাকে দেখিয়ে দিচ্ছে। এই ধরনের বাচ্চা থেরাপির মতন। সব থেরাপি কিন্তু শুধুমাত্র মেডিসিন দিয়ে বা শুধু কাউন্সেলিং করে হয় না, থেরাপি কিন্তু লাইফের প্রত্যেকটা পার্ট। অনেক সময় দেখবে একটা কোনো ভালো মানুষের সাথে গিয়ে কথা বললে মন ভালো হয়ে যায়, ওটাও একটা থেরাপি, যেটাকে আমরা ইগনোর করি। ইমন্দি, এবার একটু তোমার কথায় আসি। তোমার নাচের স্কুলের গল্প আমরা এতক্ষণ শুনছিলাম, তুমি চাকরি ছেড়ে নাচটা জয়েন করলে, তার সাথে একই সঙ্গে মেয়েকেও মানুষ করেছো, এখন তোমার মেয়েও মাস্টার্স কমপ্লিট করে ফেলেছে। এই সব কিছু সমান্তরালে কিভাবে চালিয়ে নিয়ে যাচ্ছ? তার সাথে তোমাদের একটা পোশাকের ব্র্যান্ডও রয়েছে মগজাস্ট্রো, সেখানেও মার্কেটিং এর কাজটা তুমি দেখো, একদম সবকিছু একসাথে কি করে চালিয়ে নিয়ে যাচ্ছ? প্রথমত তো আমি বলবো ভালোবাসা, মানে মেয়ের প্রতি যতটা ভালোবাসা আছে ততটাই আমার মুদ্রা, ততটাই আমার মগজাস্ত্র। তো এই ভালোবাসাটা যখন পুরোপুরি থাকবে তখন তুমি অনেক কিছু ম্যানেজ করতে পারবে। অবশ্যই মেয়েকে কৃতিত্ব দেব, কারণ ও ছোটো থেকে এটা বুঝে গেছিলো যে আমার মা বাদেও আরও কিছু দায়িত্ব তার আছে সোসাইটির প্রতি, নিজের প্রতি, বা ওই যে ঈশ্বরের থেকে পেয়েছে সেই গুণটার প্রতি। তো সেটাও খুব ছোটো বয়স থেকে মেনে নিয়েছিল। মানে একদম ছোটোবেলায় যখন ওর ধরো 2-2.5 বছর বয়স, ও স্টেজের উইংসের পাশে দাঁড়িয়ে থাকতো, বহুবার স্টেজে ঢুকে পড়েছে, নাচ আমাদের চলছে সেই মোমেন্টেও ঢুকে নাচতে আরম্ভ করেছে। তো মেয়ে মোটামুটি ধরো ওই রিহার্সাল আর স্টেজের মধ্যেই আমার সাথে বড় হয়েছে। দুজনে দুজনকে বড় করেছি, খুব অল্প বয়সে টিনেজে বাচ্চা হয়ে যাওয়ার দরুন, আমিও ছোট ও ছোট, তো দুজনের একটা আলাদা ল্যাঙ্গুয়েজ তৈরি হয়ে গেছিল দুজনের মধ্যে, যেটা হয়তো তোমার মামের প্রোটোকলের বাইরে, এবং এখনো একদম বন্ধুত্বের সম্পর্ক। এখনো আমরা জানি যে আমরা অভিমানটা করি ঠিক মা মেয়ে হিসেবে নয়, একটা বন্ধু যেভাবে বন্ধুর প্রতি রাগ করে সেই রকমভাবে। সেই জায়গাটা থেকে আমি ওর হেল্প পেয়েছি, আমার মুদ্রা ফ্যামিলি, মগজাস্ত্র ফ্যামিলির হেল্প পাই, আমার বাবা ভীষণভাবে পাশে থাকেন। আর এই সমস্ত জার্নিটাই আমাদের মানে আমার বেশ কিছু বন্ধু পার্টনার তারা তো আছে। আমার মনে হয় কি টাইম ম্যানেজমেন্টটা না অনেকটাই আমাদের ওপর নির্ভর করে যে আমরা কি করতে চাই, প্রায়োরিটিটা। তো আমাদের কাছে এই প্রায়োরিটিটা থাকে যে আমরা চাকরি করব, আমাদের কাছে এই প্রায়োরিটিটা থাকে আমাদের ফ্যামিলি দেখতে হবে।
অনেক সময় আমরা তখন নিজেকে হারিয়ে ফেলি, নিজেকে আর প্রায়োরিটাইজ করি না। আমি জীবনটাকে এভাবে দেখি, আমার মেয়েগুলোকে এইটাই বলি স্কুলেও, যে নিজে ব্রেকফাস্ট কর, ওদের ব্রেকফাস্ট দে। আমি নিজেও নিজের জীবনটাই সেটাই ফলো করার চেষ্টা করি। যখন আমি সেটা থেকে একটু এদিক ওদিক করে, আমার মেয়ে কিন্তু বলে সাথে সাথে, তুমি নিজের খেয়াল রাখছো না, তুমি ওদের বলছো। তো ওই যে নিজের খেয়াল রাখতে পারলে বাকিটা করা যায়। কারণ আমি অসুস্থ অবস্থায় তোমায় দেখতে পারবো না, তো আমি যদি সুস্থ থাকি আমি বাকিটাও সুস্থভাবে ম্যানেজ করতে পারবো। আর আমি ভীষণভাবে এটা মানি, সবাই মিলে কাজ করতে হয়। আমাদের মুদ্রায় একটা বড় পরিবার, আমার টিচাররা সেখানে একটা বড় অঙ্গ, আমার স্টুডেন্টরা বড় অঙ্গ। এরা প্রত্যেকে নিজেদের নিজেদের পারফরমেন্সগুলো ঠিক রাখে। সেইভাবে আমি পুরো জিনিসটাকে, টাইমটাকে এমনভাবে সাজিয়েছি, আমি প্রতিটা জিনিসের জন্য টাইম বের করার পরেও নিজের জন্য সময় রাখি। বেশ, অনেক ধন্যবাদ ইমানদি আমাদের এতটা সময় দেওয়ার জন্য। খুব গুরুত্বপূর্ণ একটা লেসন ইমানদি আমাদের দিলেন, যে নিজেকে ভালো রাখাটা কিন্তু একটা বড় দায়িত্ব, নিজেকে সময় দেওয়াটা একটা বড় কাজ। তাহলেই বোধহয় আমরা সকলকে ভালো রাখতে পারবো। আজকের মতো আমাদের বিজয়নীর অনুষ্ঠান এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন কেটিভি বাংলা। নমস্কার।